ফলাফলের ভাষা অনেক সময় নির্মম। স্কোরবোর্ডে ভিয়েতনাম ৩, বাংলাদেশ 0, এতেই যেন সব শেষ। কিন্তু ফুটবল, বিশেষ করে বাংলাদেশের ফুটবল, এখন আর শুধু স্কোর লাইনে বিচার করার জায়গায় নেই, কারণ এই দলটিকে ঘিরে প্রত্যাশা বদলেছে। হামজা চৌধুরীর আগমন, সমিত সোমের মতো প্রবাসীর সংযোজন, ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়, এসব মিলিয়ে সমর্থকেরা এখন কিছুটা উচ্চাকাঙ্ক্ষা দেখতেই পারেন। হ্যানয়ের হার তাই কেবল ৩ গোলের নয়, এটি ছিল বাস্তবতার সঙ্গে এক অস্বস্তিকর পরিচয়। হাভিয়ের কাবরেরার কৌশলকে বিতর্কিত বলা যায় মূলত ৩টি কারণে। প্রথমত, ম্যাচটি প্রস্তুতি ম্যাচ হলেও প্রতিপক্ষের শক্তি বিবেচনায় শুরুর পরিকল্পনা যথেষ্ট রক্ষণ নিরাপদ ছিল কিনা তা নিয়ে প্রশ্ন আছে। ভিয়েতনামকে কাবরেরা নিজেই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল বলেছেন। এমন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের শুরুতে কম্প্যাক্ট লো ব্লক, সেট পিসে অতিরিক্ত মার্কিং এবং প্রথম ২০ মিনিটে ঝুঁকি নিয়ন্ত্রিত খেলার পরিকল্পনা বেশি যৌক্তিক ছিল। কিন্তু বাংলাদেশ শুরুতেই কর্নার থেকে বিপদ সামলাতে পারেনি এবং পরে আবার একই উৎস থেকে গোল খেয়েছে। এতে বোঝা যায় প্রস্তুতির বড় অংশ হওয়া উচিত ছিল সেট পিস ডিফেন্স, যা বাস্তবে কার্যকর দেখা যায়নি। দ্বিতীয়ত, হামজা চৌধুরীর ব্যবহার নিয়েও বিতর্ক থাকতেই পারে। কাবরেরা ম্যাচের আগে বলেছিলেন, হামজা সদ্য ইংল্যান্ড থেকে এসে আবহাওয়া ও টাইম জোনে মানিয়ে নিচ্ছেন, তাই তাকে নিয়ে সতর্ক সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রেক্ষাপটে যদি তাকে এমন ভূমিকায় ব্যবহার করা হয়ে থাকে যেখানে তার চারপাশে বল নেওয়ার, প্রেস ভাঙার বা আক্রমণ করার যথেষ্ট সাপোর্ট ছিল না, তাহলে তা ট্যাকটিক্যাল অপচয়। হামজা ও সমিত মাঝমাঠে কিছু যোগান দিলেও ফরওয়ার্ড লাইন সেই সংযোগের সদ্ব্যবহার করতে পারেনি। এতে বোঝা যায় মিডফিল্ড ও অ্যাটাকের মধ্যে কাঠামোগত দূরত্ব ছিল। তৃতীয়ত, বদলিগুলো ম্যাচের গতি পুরোপুরি পাল্টাতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ও পরে একাধিক পরিবর্তন আনা হলেও বাংলাদেশের আক্রমণে ধার বাড়েনি। এটা কোচের বিরুদ্ধে সবচেয়ে বড় ট্যাকটিক্যাল অভিযোগ। পরিবর্তন ছিল, কিন্তু পরিবর্তনের মাধ্যমে ম্যাচের কৌশলগত চেহারা বদলানো যায়নি। অর্থাৎ বদলি ছিল ব্যক্তিভিত্তিক, কিন্তু কাঠামো ভিত্তিক নয়। মাঠে নতুন খেলোয়াড় নামলেও আক্রমণের রুট, ওভারলোড বা বক্সে উপস্থিতি বাড়েনি। এই জায়গায় বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসানকে আলাদা করে দেখতে হয়। ৩ গোল খেয়েছেন, এই তথ্যটা ঠিক, কিন্তু পুরো সত্য নয়। প্রথম গোল তার পক্ষে রোখা প্রায় অসম্ভব, দ্বিতীয় গোলটি কাছ থেকে হেড, তৃতীয়টি কোনাকুনি জোরালো ফিনিশ। এর মাঝেও ৩১ মিনিটে হাইলংয়ের শট তিনি দারুণভাবে ঠেকিয়েছেন। দ্বিতীয়ার্ধে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে আরও একটি আক্রমণ ভেঙেছেন। স্কোর লাইন ৩-০ হলেও গোলকিপার হিসেবে তার কাজ ছিল আরও বড় ব্যবধান ঠেকানো এবং সেই কাজ তিনি আংশিক সফলভাবেই করেছেন। দ্বিতীয়ার্ধে দলটি পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েনি। শক্তিশালী প্রতিপক্ষের মাঝে প্রথমার্ধেই ৩-০ পিছিয়ে পড়ার পরও আরও ৩-৪ গোল না খেয়ে ম্যাচ শেষ করা ছোট কোনো অর্জন নয়। কিন্তু এটাও সত্য, এই ধরনের ইতিবাচকতা বড় দলের ফুটবলে সান্ত্বনা হতে পারে, বাংলাদেশের ফুটবলে নয়। কারণ বাংলাদেশ এখন শুধু হার কমানোর ফুটবল খেলতে পারে না, অন্তত একটি কাঠামোগত পরিচয় দেখাতে হবে। ভিয়েতনাম ম্যাচে সেই পরিচয় ভেঙে ভেঙে দেখা গেছে, পূর্ণতা পায়নি। বাংলাদেশের প্রথম কাজ হবে শুরুটা নিরাপদ করা। ভিয়েতনাম ম্যাচ দেখিয়ে দিয়েছে প্রথম ১৫ থেকে ২০ মিনিটেই দলকে কম্প্যাক্ট থাকতে হবে। সিঙ্গাপুরের বিপক্ষে ওপেন গেমে ঢুকে পড়ার আগে রক্ষণ সংগঠন, সেকেন্ড বল জেতা এবং সেট পিস মার্কিং ঠিক করতে হবে। দ্বিতীয় কাজ, হামজা সমিতকে একা ফেলে না দেওয়া। তাদের সামনে এমন অন্তত একজন ফরওয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ডার দরকার, যে লাইন ভাঙা পাস রিসিভ করতে পারবে, বল ধরে রাখতে পারবে এবং রান ইন বিহাইন্ড দিতে পারবে। নইলে বাংলাদেশের মিডফিল্ডের পরিশ্রম ফলহীন থাকবে। তৃতীয় কাজ, গোলকিপারের ওপর চাপ কমাতে ডিফেন্সিভ লাইনকে আরও সমন্বিত করতে হবে। মেহেদী হাসানকে শেষ ভরসা নয়, সিস্টেমের অংশ বানাতে হবে, তবেই তার সেভের মূল্য বাড়বে। চতুর্থ কাজ, এই হারকে মানসিকভাবে ভাঙনের কারণ না করে বাস্তব পাঠ হিসেবে নেওয়া। কারণ শক্তিশালী দলের কাছে হার লজ্জার নয়, কিন্তু একই ভুল আবার করা লজ্জার।
ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের জন্য অপমান নয়, কিন্তু এই হার থেকে সঠিক পাঠ না নেওয়া হবে অপমানজনক। স্কোর লাইন আমাদের সীমাবদ্ধতা মনে করিয়ে দিয়েছে, দ্বিতীয়ার্ধ আমাদের ক্ষীণ প্রতিরোধ দেখিয়েছে, আর পুরো ম্যাচটি বলে দিয়েছে বাংলাদেশ এখনও পথেই আছে, গন্তব্যে নয়।